এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চলো আস্তে, এই তো। তুমি যদি এইভাবে শক্ত করে আমার হাত ধরে থাকো মেঘলা, আমি কিন্তু পায়ে হেঁটে সারা পৃথিবীটা ঘুরে বেড়াতে পারবো। থাক, আর বাহাদুরি দেখিয়ে কাজ নেই। চলো এবার ঘুরে যাই। এসো, আস্তে আস্তে, এই চলো আস্তে। সে কি চূড়ান্ত আনরোমান্টিক না তুমি? এত সুন্দর একটা রোমান্টিক কোড বললাম আর তুমি পুরো একদম মাটি করে দিলে। আর পাচ্ছি না, পাচ্ছি না, বসবো না, না অনেক হয়ে গেছে, লাগছে। আচ্ছা ধরো আমাকে, ধরো। চলো আস্তে। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন বেঁকে আলে অন্তরালে স্বপ্ন রেখে যায় জোনাকির গানে আদরের টানে। এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী তারায়। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। হ্যাঁ ওইটা স্যার আসবো? এক সেকেন্ড, একটু পরে ফোন করছি, রাখ। হ্যাঁ আসুন আসুন আসুন, বসুন প্লিজ। থ্যাংক ইউ। বলুন কি অসুবিধে? না অসুবিধা মানে আমি ট্রিটমেন্ট পারপাসে আপনার কাছে আসিনি, মানে একটা সাহায্যের জন্য এসেছিলাম, যদি করেন আর কি। সাহায্য? কিরকম সাহায্য আমাকে বলুন, আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই করব। না বিশেষ কিছুই না, ওই একটা পুরনো ঘটনা আপনি যদি নতুন করে একটু মনে করেন। আসলে আপনার এই ডায়াগনস্টিক ক্লিনিক থেকেই একটা রিপোর্ট করা হয়েছিল, তো সে ব্যাপারেই আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। রিসেন্ট নয়, ওই ধরে নিন কিছু না হোক 21 বছর আগে। 21 বছর আগে? আপনি নিশ্চয়ই মস্করা করছেন। অতদিন আগের ঘটনা কি কেউ মনে রাখে? পুরনো ফাইলটা খুঁজে দেখতে হবে। স্যার দেখুন তো, এই রিপোর্টগুলো একটু দেখুন। দিন। ভদ্রমহিলা প্রেগনেন্ট কি ভদ্রমহিলা প্রেগনেন্ট নন সেটা আমাকে বলুন। হ্যাঁ স্যার, উনি তো প্রেগনেন্ট। ইয়েস। বলছি কিছু কি মনে পড়ছে নাকি আপনাকে পুরনো ফাইলই ঘাঁটতে হবে? এই রিপোর্টটা আপনি কোথায় পেলেন? আপনি বিশ্বাস করুন, আপনি ডেটটা দেখুন, এটা খুবই পুরনো, ফাইল খুঁজে নাও পাওয়া যেতে পারে। কেন অ্যাক্টিং করছেন ডাক্তারবাবু? ডাক্তার মানুষ, ডাক্তারই করুন না। অ্যাক্টিং করতে গিয়ে আবার বিপদে পড়ে যাবেন তখন আবার। এই দেখুন রিপোর্টের নিচে, এই যে আপনারই তো সই রয়েছে। তা এই ধরনের সই নিশ্চয়ই আপনি রিপোর্টে রোজ রোজ করেন না, তাই না? কারণ আপনি খুব ভালো করে জানেন যে এই কাজটা বেআইনি। এই বেআইনি কাজটা নিশ্চয়ই আপনি কারোর নির্দেশে করেছিলেন, আর যার নির্দেশেই করে থাকুন না কেন সেই নামটা নিশ্চয়ই আপনি এত সহজে ভুলে যাবেন না। বলুন বলুন, তাড়াতাড়ি বলে ফেলুন, অত সময় না নিয়ে বলে ফেলুন যে কার নির্দেশে আপনি কাজটা করেছিলেন। সরি 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 সরি, তোমার লাগলো না? আমি সো সরি। চলো তুমি উঠে বসো দেখি। এসো, আস্তে, সাবধানে উঠে বসো। এখন বেশ সুন্দর ছিলাম, ব্যথাটা একটু কম লাগছিল, ঠিকঠাক ওষুধ পড়ছিল, বসিয়ে দিলে। থাক, অনেক হয়েছে। তোমার এই সুন্দর থাকার চক্করে না ভিজিটিং আওয়ার্সটাই শেষ হয়ে যাবে। তারপরে এই যে তোমার জন্য এই রান্না করে আনলাম, সেটা তুমি কখন খাবে শুনবে দেখি। মানে আমি যেটা বলবো সেটাই তুমি করবে, হ্যাঁ? চুপটি করে লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেবে। কত কষ্ট করে রান্না করে এসেছি, শিখে বলতে হবে না? এনাও দেখি, আবার দারুণ হয়েছে। করতে শিখেছো?
কোত্থেকে আর শিখবো, আশ্রম থেকে শিখেছি। স্মৃতি মাসি, জবা দিদা, মুনিমা এদের কাছ থেকেই শেখা। না দারুণ দারুণ। আমি বলছি, আমি না একটু আগে সিস্টারকে বলছিলাম এখানকার খাবার খেয়ে খেয়ে আমার মুখটা একদম বুঝে গেছে, বেশ স্বাদ হয়ে গেছে। এই ভালো খাবারটা খেয়ে আমার স্বাদটা ফিরে এলো। খাওয়া যাক বাবা, তাহলে আমার রান্না শেখাটা সার্থক হলো। বলছি মেঘা, আমি সুস্থ হয়ে গেলে একবার তোমার আশ্রমে নিয়ে যাবে? মানে দেখো, ওনারা তো কেউ আমাকে দেখেননি, কেউ চেনেও না আমাকে। হ্যাঁ, আমি অবশ্যই নিয়ে যাব। জানো তো, আমারও খুব ইচ্ছা ওদের সবার সাথে তোমার আলাপ করিয়ে দিতে। কতদিন যায়নি বলো তো, খুব মনে পড়ে জানো। সরি মিস্টার সান্যাল, আপনাকে খাবার সময় ডিস্টার্ব করলাম। আপনার স্টেটমেন্টটা নেওয়া পেন্ডিং পড়েছিল। আসলে এর আগে তো আপনার কন্ডিশনটা ভালো ছিল না, তাই তখন নেওয়া হয়নি। এখন তো দেখছি দিব্যি আছেন, এখন কথা বলতে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই? আপনি বিশ্বাস করুন, আমি কিছু বুঝতে পারছি না আপনি আমায় কি বলতে চাইছেন। হ্যাঁ, ফাইনটা আমারই। কেন শুধু শুধু আপনি আমাকে খারাপ হতে বাধ্য করছেন? দেখুন, আপনি খুব ভালো করেই জানেন যে ভারতবর্ষর মতো দেশে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ একটা দণ্ডনীয় অপরাধ, বলতে পারেন গুরুতর অপরাধ। আচ্ছা, এখন যদি আমি পুলিশকে ইনফর্ম করি তাহলে আপনার কি হাল হতে পারে? কি হাল হতে পারে সেটাও বলে দিচ্ছি। প্রথমে আপনার এত পুরনো ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল হবে, তারপর থানা, কোর্ট, এমনকি আপনার জেলও হতে পারে। এখন ভাবুন আপনি কি করবেন। আপনি বিশ্বাস করুন, আমি কিছু করিনি সেদিনকে, আমি কিছু করতে চাইনি, কিন্তু ওই ওম সান্যাল, হ্যাঁ ওই ওম সান্যালের জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। ওম সান্যালের আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট, জানেন। উনি আমাদের বিভিন্নভাবে প্রচুর হেল্প করেছেন। আমরাও যখন যেরকমভাবে পেয়েছি ওনাকে হেল্প করেছি, কিন্তু বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, সেই দিনকে ওম সান্যাল যখন নিজের স্ত্রীকে কিডন্যাপ করে আমার হসপিটালে নিয়ে এলো না, আমি বিন্দু বিসর্গ জানতাম না যে উনি ওনার স্ত্রী। না জেনে এমন ভুল আমার দ্বারা হয়ে গেল। এবার আপনি বিশ্বাস করুন বা না করুন, ওনাকে নিয়ে আসছেন। কি করতে হবে সব বুঝে নিয়েছেন তো? ভেরি গুড। আচ্ছা ডাক্তারবাবু, বলছিলাম এই রিপোর্টটা দেখুন তো, চিনতে পারেন কিনা? আপনি ভালো করে দেখে বলুন তো যে ওম সান্যালের স্ত্রী বৃষ্টি সান্যালের গর্ভে থাকা বাচ্চার ডিএনএ টেস্টের রিপোর্টের সঙ্গে এটা ম্যাচ করানো হয়েছিল কিনা। এই রিপোর্টটা আপনি কোথা থেকে পেলেন? কোথা থেকে পেলেন আপনি এই রিপোর্টটা? আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু এই রিপোর্টটা মিস্টার সান্যালকে দিইনি। তাহলে কাকে দিয়েছিলেন? এই রিপোর্টটা আমি দিয়েছিলাম ওনার অ্যাসিস্ট্যান্ট মিস্টার রবি সামন্তকে। এই নিন, এটাকে সযত্নে রাখবেন মিস্টার রবি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ওনাকে বলেওছিলাম যে ডিএনএ স্যাম্পেলটা নষ্ট হয়ে গেছে বলে এই টেস্টটা করা সম্ভব নয়। কেন কেন বলেছিলেন? আপনি একটু আগে নিজের মুখে স্বীকার করেছেন যে ওম সান্যালের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, তাহলে ওনাকে মিথ্যে কথাটা বলেছিলেন কেন? যদি আমি মিস্টার ওম সান্যালকে কোনোভাবে বুঝিয়ে বললাম যে রিপোর্টটা দিতে পারলাম না, নষ্ট হয়ে গেছে, আর অ্যাকচুয়াল অরিজিনাল ওই রিপোর্টটা আমি অন্য কাউকে বা আপনাকে দিয়ে দিলাম, তাহলে আমাকে চট করে বলুন তো কার কিভাবে উপকার হবে? দুটো মানুষের জীবন বেঁচে যাবে ডক্টর পাকরাশি, ম্যাডাম আর তার সন্তানের। দেখুন স্যার, যদি ওই ডিএনএ রিপোর্টটা হাতে পায় তাহলে ম্যাডামকে যে করেই হোক খুঁজে বার করবে আর তারপর বাড়িতে ফেরত নিয়ে চলে আসবে। আর যারা ম্যাডাম আর তার সন্তানকে খুন করতে চেয়েছিল তারাও ঠিক এটাই চায় ডক্টর পাকরাশি, এটাই।
মিস্টার সান্যাল, ওই যে মেয়েটির ব্লাড স্যাম্পেল আমরা কালেক্ট করেছিলাম না, কোনো কারণে ওটা নষ্ট হয়ে গেছে। বুঝলাম, আপনার সব কথাই বুঝলাম। আচ্ছা স্যার, আপনি আমাকে বলুন তো যে আমি এখন যদি কারোর ডিএনএ স্যাম্পল নিয়ে আসি, আপনি কি পরীক্ষা করে বলতে পারেন যে বৃষ্টি সান্যালের গর্ভে থাকা সন্তানই সেই ছেলেটি কিনা? হ্যাঁ, বলা সম্ভব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে যে সারপ্রাইজ ভিজিটটা হলো, এটা কিন্তু কাউকে বলবেন না, কেমন? চলি, পরে দেখা হবে আবার। যে কথা বললাম, পরে আবার দেখা হতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি বলুন, কি জানতে চান? জানার তো একটাই জিনিস মিস্টার সান্যাল, আপনি পড়লেন কি করে? আচ্ছা, সেই রাতে ঠিক কি ঘটেছিল আমাকে ডিটেলসে বলুন তো। আমাদের ব্যবসায় নাকি মাথা লাগে না, আমাদের ব্যবসা নাকি লো ক্লাসের, আমাদের বাড়ির সবাই নাকি মাথা মোটা। বিশ্বাস করুন, গৌরব আপনার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কি বললে তুমি? আসলে কাকুমনি একটু উত্তেজিত হয়ে গেছিল, একটু কথা কাটাকাটি হচ্ছিল। অবশ্যই আমি রেলিংয়ের ধারে দাঁড়িয়েছিলাম, কিভাবে টাল সামলাতে পারলাম না, দিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। সব হিসেব গুলিয়ে যাচ্ছে। মেঘলা যদি বৃষ্টির সন্তান না হয়, তাহলে বৃষ্টির সন্তান আসলে কে? এতদিন ধরে ভেবে এসেছি যে বৃষ্টির গর্ভে ওমের সন্তান ছিল না, কিন্তু এই ডিএনএ রিপোর্ট তো সম্পূর্ণ অন্য কথা বলছে। রিপোর্টের বয়ান ঠিক হলে ওমের সত্যি সত্যি একটা ছেলে রয়েছে, আমার একজন বংশধর রয়েছে এই পৃথিবীতে। কিন্তু কে সে? কোথায় আছে? হ্যাঁ তরুণ, বলো। বলছিলাম স্যার, ডাক্তারবাবুর সঙ্গে আমার কথা হয়েছে। উনি নিজের মুখে স্বীকার করেছেন যে ওম স্যারের কথা অনুযায়ী উনি রিপোর্টটা তৈরি করেছিলেন, কিন্তু ওম স্যার ওই রিপোর্ট হাতে পাননি। তার আগেই রবি সামন্ত এসে ওই রিপোর্ট নিয়ে চলে যায়। ও, তার মানে রবি ওই রিপোর্টটা মেঘলাকে দিয়েছিল, আর কিংসুক সেটা কোনোভাবে জানতে পেরেছে। কিন্তু উমের ছেলে তাহলে কোথায়? স্যার বলছিলাম, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছি স্যার, এই ইভান ছেলেটার সঙ্গে ওম স্যারের কিন্তু যথেষ্ট মিল আছে। যথেষ্ট বললে হয়তো ভুল হবে, হুবহু মিল আছে। বলছিলাম স্যার, আমরা যদি কোনোভাবে এই ইভান ছেলেটার ডিএনএ স্যাম্পল টেস্ট রিপোর্টের সঙ্গে আগের রিপোর্ট ম্যাচ করাই, তাহলে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যেতে পারে যে ইভান ছেলেটা সত্যি ওম স্যারের ছেলে কিনা। স্যার, আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, মানে আমরা যদি পারমিশন দিই তাহলে কিন্তু উনি এটা করতেই পারেন, মানে এই টেস্টটা করতেই পারেন। ঠিক, তুমি একদম ঠিক বলেছো তরুণ। আমি অন্ধকারে ঢিল ছুটতে চাই না। তুমি পরীক্ষার ব্যবস্থা করো, পরীক্ষার ব্যবস্থা করো, তুমি যে করে হোক তুমি পরীক্ষার ব্যবস্থা করো। ওকে স্যার, আপনি একদম টেনশন করবেন না, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করে ফেলছি। ইভানই কি তাহলে ওমের সন্তান? না না না, আমি এখনই এত কিছু ভাববো না। আগে ওই পরীক্ষার রিপোর্টটা আসুক। কিন্তু ইভানই যদি ওমের সন্তান হয়, ভালো করে মনে করার চেষ্টা করুন মিস্টার সান্যাল। আপনি আপনি পড়ে গেলেন।
আপনাকে কেউ ধাক্কা টাক্কা কিছু? আচ্ছা, আপনি বলছিলেন আপনার কাকুমণি আপনার সঙ্গে উত্তেজিত হয়ে তর্কাতর্কি করছিলেন, উনি কি আপনাকে কোনোভাবে? না 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 না, আমার দেখুন, আমার যতদূর মনে পড়ছে না, মানে আমি টাল সামলাতে না পেরে রেলিং এর উপর ভর দিয়েছিলাম আর স্লিপ করে পড়ে গেলাম। মানে হ্যাঁ, উনি অবশ্যই আমার দিকে এগিয়ে এসেছিলেন, কিন্তু সেটা আমাকে ধরার জন্য। উনি আমাকে ধরার আগেই আমি পড়ে যাই। স্যার বিশ্বাস করুন, আমার সেটা ঠিক নেই তো, সব কিছু ঠিক মনে পড়ছে না। শুনলেন তো স্যার, উনি নিজে বলছেন ওনাকে কেউ ধাক্কা দেয়নি, উনি টাল সামলাতে না পেরে পড়ে গেছে। শুধু শুধু এটা নিয়ে উনি আরেকটা কথাও বলেছেন, সেটা বোধহয় আপনি শুনতে পারেননি। ওনার সবটা পরিষ্কার করে মনে পড়ছে না। মনে করার চেষ্টা করুন মিস্টার সান্যাল, মনে করার চেষ্টা করুন। আপনি এখনো সম্পূর্ণ সেরে ওঠেননি, সেরে উঠুন ধীরে ধীরে। ওনাকে বাকি খাবারটা খাইয়ে দিন প্লিজ, আমার জন্য মাঝ পরে থামাতে হল। এখন আমি আসি মিস্টার সান্যাল, টেক কেয়ার। ইভান অদ্ভুত লোক, বলছি শরীরটা ঠিক নেই, মনে পড়ছে না, তারপরেও বলছে আবার আসবে। কি বলবো নতুন করে? ইভান, তুমি আমাকে একটা কথা বলবে? কাকুমণির সাথে তোমার কি নিয়ে তর্ক হচ্ছিল, আর কাকুমণি বা তোমার উপরে এত রেগে গেছিলেন কেন? আমার ঠিক মনে পড়ছে না, মানে পুরো ঘটনাটা বোঝার আগেই তো এই ঘটনাটা, মানে দুর্ঘটনাটা ঘটে গেল। আমার যত মনে পড়ছে যে কাকুমণি বলছিলেন যে আমি নাকি ওনাদের ফ্যামিলি বিজনেস নিয়ে কাকে সব উল্টোপাল্টা কথা বলেছি। কিছুই বুঝতে পারছি না। তুমি ফ্যামিলি বিজনেস নিয়ে উল্টোপাল্টা কথা বলেছো? কাকে বলেছো, আর কাকুমণি এটা কি করে জানলেন? কি সব বলছিলেন যে কিংশুক পিশান নাকি ওনাকে এইসব কথাবার্তা বলেছে। আমার মাথায় কিছুই ঢুকছিল না কি বলছিলেন। কিংশুক পিশান? আচ্ছা ইভান, তুমি আমাকে আরেকটা কথা বলো তো, আমরা তো সবাই ছাদের মাঝখানে ছিলাম, তুমি হঠাৎ করে সিঁড়ির পেছন দিকে কেন গেলে? আরে আমি তো যাইনি, আমি তো তোমাদের মাঝখানেই ছিলাম। কিংশুক পিশান এলো, দিয়ে বললো যে কাকুমণি নাকি সিঁড়ির ওখানে ডাকছে, কি সব কথা বলার আছে। লোডশেডিং এর সময় আমি যখন মিটার ঘরের সামনে গেছিলাম, তখন আমি মিটার ঘর থেকে কিংশুকদাকে বেরোতে দেখলাম। আচ্ছা মেঘলা, এটা কি সত্যি সত্যি কারেন্ট অফ নাকি? সব জায়গাতেই কিংশুক পিশানের নামটা আসছে। কাকুমণিকে ইভানের বিরুদ্ধে বলেছিলেন পিশান, ইভানকে সিঁড়ির কাছে যেতে বলেছিলেন পিশান, মিটার ঘরের বাইরে ছোটকা দেখেছিলেন পিশানকে। এগুলো কি শুধুই কোইন্সিডেন্স, নাকি এর কোনো অন্য মানে আছে? কি হয়েছে তোমার, এরকম অবস্থা কেন? সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সমস্ত প্ল্যান মাঠে মারা গেছে। সমস্ত প্ল্যান মাঠে মারা গেছে মানে? এই কিংশুক, তুমি তুমি তোমার বাড়িতে সাবধানে এই কাগজপত্রগুলো রেখে আসতে পেরেছো তো? সাবধানে কাগজপত্র রেখে আসবো, কাগজপত্র থাকলে তো রেখে আসবো। এই দেখুন আমার ব্যাগে গিফটের আইটেম, হাবি যাবি খবরের কাগজ। মানে এই তুমি যখন কাগজপত্রগুলো ব্যাগে ভরছিলে তখন তো আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, আমি তো দেখলাম কাগজগুলো আছে ব্যাগে। হ্যাঁ বাবা, আমি যখন বাড়িতে গিয়ে ব্যাগটা খুলে কাগজপত্রগুলো তুলে রাখতে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখি এই অবস্থা। এই কিংশুক, তুমি তুমি একটু ভালো করে মনে করার চেষ্টা করো তো, রাস্তায় এমন কোনো পরিস্থিতি হয়নি তো যে ব্যাগ থেকে কাগজগুলো পড়ে যেতে পারে? কখনোই না বাবা, আমি এখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে গিয়ে তারপরে ব্যাগ খুলেছি, তার মাঝে ঘটবে এমন কিছু? এক সেকেন্ড বাবা, এক সেকেন্ড। এখান থেকে বেরিয়ে ট্যাক্সি নেওয়ার সময় ব্যাগটা একবার আমি নামিয়ে রেখেছিলাম। কেন নামিয়েছিলে?
কি হলো, চুপ করে আছো কেন? কেন নামিয়েছিলে বলো। বলছি বাবা, বলছি দাদা, আমি না বরানগর যাব, একটাও ট্যাক্সি পাচ্ছি না, আমায় একটু নিয়ে যাবেন? কিন্তু তুমি ফোনটা চেক করে দেখো তো, কোন নাম্বারে ফোন করেছিল। দেখো দেখো দেখো। ঠিক করেছেন বাবা, দেখছি কোনো নাম্বারই নেই বাবা, পুরো টুপি পড়িয়েছে। তার মানে লোকটা প্ল্যান করে এসেছিল তোমার কাছ থেকে কাগজগুলো হাতাবে বলে। বেশ, আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমারই চোখের সামনে তোমারই ব্যাগ থেকে কাগজগুলো বার করলো কি করে? কাগজপত্র নয় বাবা, পুরো ব্যাগটাই পাল্টে দিয়েছে।